নমস্কার, আমি রূপসী হালদার। আবার চলে এসেছি একটি নতুন পর্ব নিয়ে। পড়ছি ছায়া সম্রাট, লেখনীতে রয়েছেন সিমি চৌধুরী। পর্ব 5। তেজগাঁ থানায় কিছুক্ষণ আগে যে অন্ধকার নেমে এসেছিল তা যেন কোনো অশুভ ছায়ার আগমন বার্তা ছিল। মুখোশধারীদের গুলি, বিস্ফোরণ, ধোঁয়া, আহত পুলিশ সদস্যদের ছড়িয়ে ছিটিয়ে থাকা দেহ, সব মিলিয়ে পুরো থানা ছিল এক যুদ্ধক্ষেত্র। তবু ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে থাকে সব। ইনচার্জ রানা, তুষার আর ডিএসপি মায়ান আভিদ খন্দকার তিনজন একত্র হয়ে দ্রুত রিকভারি অপারেশন চালায়। হামলাকারীদের ধাওয়ার পাশাপাশি চেকপোস্ট বসানো, থানার সিসিটিভির ব্যাকআপ নেওয়া, সব কিছুই কৌশলে সামলে ওঠেন তারা। চারদিকে আবার ফিরতে শুরু করে নিয়ন্ত্রিত নিস্তব্ধতা। তবে মায়ানের চোখ ছিল একটাই গন্তব্য, অনু। ওর অন্তর জুড়ে তখন শুধুই অনুর মুখটাই ঘুরপাক খাচ্ছিল। সেই শিউরে ওঠা ভয় মিশ্রিত কণ্ঠ, সেই দৃষ্টি যেটা তার ওপর থেকে একটু একটু করে বিশ্বাস ফিরিয়ে এনেছিল। মায়ার দ্রুত পা ফেলে এগিয়ে যায় সেই ছোট্ট মেয়েটির কক্ষের দিকে, যেখানে সে অনুকে লুকিয়ে রেখেছিল। ওর মনের ভেতরে তখন আশঙ্কা, ভয়ের এক অদ্ভুত মিশেল। দরজার কাছে এসে সে থমকে দাঁড়ায়। মায়ান হাতটা ধীরে ধীরে দরজার দিকে বাড়িয়ে দেয়। দরজা ভেজানো, হালকা চাপ দিতেই খুলে যায় তা। এক চিলতে হাওয়া, হালকা আলো জানলার ফাঁক দিয়ে কক্ষে ঢুকেছে, কিন্তু সেই আলোয় যেন মায়ানের চোখ ছায়া নেমে আসে। অনু নেই, ঘরটা খালি। দেওয়ালে আঁচড়ের দাগ, মেঝেতে রক্ত পড়ে আছে, আর ঠিক ঘরের মাঝখানে নিচে পড়ে আছে একটা নূপুর। মায়ান সেই নূপুরটা হাতে তুলে নেয়। ধুলো মাখা সামান্য রং লেগে আছে তাতে। ধীরে ধীরে মুঠোয় চেপে ধরে। ওর ঠোঁট কাঁপে, গলা শুকিয়ে আসে। মনে পড়ে অনুর সেই চিৎকার, আমি খুন করিনি, আমাকে বিশ্বাস করুন মায়ান। মায়ান এক পা করে হেঁটে যায় তার সাথে লাগোয়া আর একটা ঘরের জানলার সামনে গিয়ে জানলার শিক ধরে বাইরে তাকায়। জানালাটা ভাঙা, হয়তো ওই দিক থেকেই বেরিয়ে গেছে ওরা কেউ, না হয় তুলে নিয়ে যাওয়া হয়েছে। সেই রুমের ভেতরে সবাই ধীরে ধীরে একত্রিত হয়। ইনচার্জ রানা, তুষার, আরও কয়েকজন পুলিশ অফিসার। আর তাদের মধ্যে পাথরের মতো নীরব হয়ে আছে মায়ান। সে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে নিজের মনে একা একাই বিড়বিড় করতে থাকে, আমি তোকে ভালোবাসিনি, কখনো না। ও তো আমার জীবনে এসেছে ভুল করে, ভুল সময়। তাহলে এখন এই বুকের ভেতরটা কেন আমার মোচড় দিচ্ছে? কেন আমার মনে হচ্ছে নিজেরই একটা অংশ কোথাও আটকে গেছে? একটা কাজ ভেঙে শুধু জানলাটা না, ভেঙে গেছে আমার ভেতরটাও। মায়ানের পুরো শরীর যেন কাঁপতে লাগলো। ধপ করে নিচে বসে পড়লো সে। ওকে এইভাবে পড়ে যেতে দেখে ইনচার্জ রানা এগিয়ে এলো। সেও ভয় পেয়ে গেছে, কারণ ওর চাকরি জীবনে যখন থেকে মায়ানের সাথে তার পরিচয় হয়েছে তখন থেকে কখনো সে মায়ানকে এইভাবে ভেঙে পড়তে দেখেনি। এমন সময় হঠাৎ একজন কনস্টেবল এসে বলল, স্যার জলদি আসুন, সিসিটিভি ফুটেজে অনু ম্যামকে দেখা যাচ্ছে। অনু নামটা কানে আসতেই চমকে উঠল মায়ান। তারপর আর এক মুহূর্ত দেরি না করে ছুটে গেল সিসিটিভির মনিটরের সামনে। তার পেছনে পেছনে বাকি সবাই গেল। ওইখানে গিয়ে দাঁড়াতেই একজন কনস্টেবল ফুটেজ অন করলো। সকলের সামনে চলতে থাকে সিসিটিভি ফুটেজের রিপ্লে, আর তারা অবাক চোখে সবাই দেখতে থাকে। প্রথমে সেই লোকগুলো থানার পেছন দিক থেকে ঢুকিল, সকলে ওপর দিকে হামলা করলো, তারপর চারিদিকে ধোঁয়ার সৃষ্টি করে। সকলে যখন সেই ধোঁয়ার চোটে কাঁচতে থাকে, কিছু চোখ দেখে না। ঠিক সেই সময় ওদের মধ্যে থেকে 3 জন এগিয়ে যায় থানার সেই ছোট্ট ঘরটার দিকে, যেখানে অনু বন্দী ছিল। সেই ফুটেজে এক মুহূর্তে দেখা যায় এত হইচই আর গোলাগুলির মধ্যে 3 জন মুখোশধারী অনুর ঘরে প্রবেশ করেছে। এমনটা দেখে মায়ানের সাথে সকলে শরীরে শিউরে ওঠে। ওরা সকলে অনুর রুমে কেন যাচ্ছে, কি চায় ওরা ওর কাছে? কিন্তু এত প্রশ্নে নিজের মধ্যে চাপা দিয়ে সবাই তাকিয়ে থাকে সেই মনিটর স্ক্রিনে। সেই 3 জনের মধ্যে 2 জন পেছনে থেকে পাহারা দিচ্ছে, আর একজন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে অনুর দিকে। ক্যামেরার বিবরণ আলোর স্পষ্ট দেখা যায়। অনু ওদের দেখে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়ে, চোখে অসম্ভব আর্তনাদ। ওদের একজন ওকে ধরতে এসে চিৎকার করে ওঠে, না, আপনারা কারা? আমাকে ধরছেন কেন? আমাকে কোথায় নিয়ে যাবেন না, আমাকে ছেড়ে দিন দয়া করে। পুরো কক্ষ থমকে যায় যেন সেই করুণ আর্তনাদে। এই রুমটা আলাদা ছিল সব কক্ষের থেকে। সিসিটিভির সাথে ভয়েস স্পিকারে লাগানো ছিল, তাই এর কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছিল। সেই লোকটা অনুর হাত ধরে টানতে থাকে, এরপর টানতে টানতে দরজার সামনে নিয়ে আসে। অনু প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। শেষে না পেরে আঁকড়ে ধরে দরজার গ্রিল, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। ওদের মধ্যে একজন
কোমর থেকে ধারালো ছুরি বের করে অনুর পেটে চালিয়ে দেয়। এটা দেখে মায়ান যেন লাফিয়ে ওঠে, ওর কলিজা কাঁপতে থাকে। বারবার অনুর সেই শেষবেলার কান্নারত মুখটা ভেসে ওঠে ওর চোখের পাতায়, আর কানে ভেসে আসে সেই শেষ শব্দটা, আপনি যাবেন না মায়ান, আমাকে একা ফেলে যাবেন না, আমি খুনি নই, খুন করিনি আমি। মায়ানের সাথে এতে সকলেই অবাক হয়ে যায় এমন নৃশংস ঘটনা দেখে। সকলেই তাকে রইল স্ক্রিনের দিকে। সেই লোকটি প্রায় 4 থেকে 5 বার ওর পেটে ছুরি চালিয়ে দেয়। অনু ছিটকে পড়ে দেওয়ালের পাশে, চোখ বড় বড় হয়ে আসে, মুখ দিয়ে বেরিয়ে আসে একটি চাপা চিৎকার। এত আঘাত পাওয়ার পরও সে বারবার মায়ের নাম ধরে ডাকতে থাকে। ওর পেট থেকে রক্ত বেরিয়ে পড়ছে মেঝেতে। এমন সময় অন্য একজন এগিয়ে এসে হাতে তাকে ইঞ্জেকশন সিরিজ অনুর ঘাড়ে পুশ করে দেয়, ঠান্ডার নিখুঁত দক্ষতায়। অনুর চোখ দুটো ধীরে ধীরে অস্পষ্ট হতে থাকে, সারা শরীর কেঁপে ওঠে, তারপর ধপ করে পড়ে যায় সে মেঝেতে। এরপর প্রথম লোকটা যে অনুটাকে টানছিল সে ওকে ঘাড়ে তুলে নিয়ে আগে বেরিয়ে যায়। ওর পেছন পেছন আরও 2 জন বেরিয়ে যায়। ফুটেজ থেমে যায় ঠিক সেই জায়গায়। এরপর সেই কনস্টেবল বাইরের ফুটেজ চালু করে দেখায়, যেখানে লোকগুলোকে গাড়িতে তুলছে। এরপর থানার চারপাশে ছড়িয়ে ছিটে থাকা ওদের বাকি লোকগুলোকে ইশারা করতে ওরাও গাড়িতে উঠে বসে। তারপর সকলে মিলে বেরিয়ে যান থানা থেকে। কিন্তু থানা থাকলেও, গাড়ি থাকলেও তাতে কোন নাম্বার প্লেট ছিল না। ঘর জুড়ে নিস্তব্ধতা। মায়ান চেয়ারে বসে নেই, আর কখন যে উঠে দাঁড়িয়েছে সে জানে না। তার চোখে এখনও সিসিটিভি স্ক্রিনেই লাগানো রয়েছে। ঘরটা নিস্তব্ধ, সিসিটিভি ফুটেজ শেষ হয়েছে, কিন্তু যেন এখনও সেই ছুরির কোপ আর অনুর কাতর গলার প্রতিধ্বনিত কক্ষে ভেসে বেড়াচ্ছে। ইনচার্জ রানা সামনে বসে থেকে মাথা নিচু করে চোখ স্থির করে বসে আছেন। তুষার চুপচাপ দাঁড়িয়ে। একজন জুনিয়র অফিসার নরম গলায় বলে উঠল, স্যার একটা কথা বলতে পারি? মায়ান তাকায় তার দিকে, তারপর চোখ দিয়ে ইশারা করে বলার জন্য। আমার মনে হচ্ছে ওই লোকগুলো অনু ম্যামেরই লোক। ওরা ইচ্ছে করেই থানায় হামলা করেছে ওর ম্যামকে নিয়ে যাওয়ার জন্য। না হলে স্যার ওরা এত আসামি থাকতে ম্যামকেই কেন নিয়ে যাবে? ইনচার্জ না কিছুক্ষণ চুপ ছিলেন, কোনো কথা বলেনি। ভেবেছিল হয়তো মায়ান কিছু বলবে, কিন্তু সে চুপচাপ একধারে মনিটরের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। সেটা দেখে সে কথা বলে উঠল, না আমার কিন্তু সেটা মনে হচ্ছে না। যদি মিসেস অনু খুনি হতে তাহলে এইভাবে চিৎকার করতে না। ওনার তো ওদের দেখে খুশি হওয়ার কথা ছিল। তাছাড়া ওরা যদি ওনার লোক হতো তাহলে এখনও ওনার শরীরে এভাবে ছুরি চালাতে পারতো না। তুষারও মাথা নাড়ে, আমিও আপনার সাথে একমত স্যার। এমনটা হয়তো স্যার যে উনি নিজেই ভিকটিম। আমরা ওনার বিরুদ্ধে যে প্রমাণ পেয়েছি তা সব সাজানো নাটক। কারণ এখন তো ডিজিটাল যুগ, এমন কোনো কাজ নেই যা করা যায় না। আর যারা ওনাকে কিডন্যাপ করলো তারাই ওই সাবিনা মেয়েটার খুনি হতে পারে, কিন্তু অনু সম্পূর্ণ নির্দোষ নয়। ওই লোকগুলোকে দেখে সত্যিও ভয় পেয়েছিল, ওর চোখে ভয় ছিল। সেটা একজন খুনির চোখে থাকার কথা না। আমাদের আরও বিষয় খুঁজতে হবে তুষার। মনে হচ্ছে অনু ওদের দলের কেউ, আর না হয়তো সে নিজেও ভিকটিম, কিন্তু অনেক কিছু জানা দরকার ওর সম্পর্কে। আর এর জন্যই ওরা অনুকে চুপ করাতে নিয়ে চলে গেছে। সকলে এত আলোচনা করলেও মায়ান চুপ, যেন ও এই দুনিয়াতেই নেই। বারবার ওর চোখের সামনে ভাসছে রক্তাক্ত অবস্থায় অনুর সেই মুখটা, আর ওর বলা শেষ চিৎকার, মায়ান আমাকে বাঁচান আপনি। পেছনে দেওয়ালের দিকে তাকিয়ে আছে, কিন্তু ওর দৃষ্টি এখনও ভেতরের দিকে, অভ্যন্তরের উত্তাল বিস্ফোরণের নীরব সে। হঠাৎ করে ওর দিকে চোখ পড়ে রানা। সে ওভাবে ওকে বসে থাকতে দেখে জিজ্ঞাসা করে, স্যার আপনার কিছু বলার নেই? আপনার কি মনে হয় বলুন তো? মায়ান এবার চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। এরপর ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে এসে হাতলে হাত রেখে বলে, আমার ধারণাও তাই। ওর ওপর হামলা হয়েছে লুকিয়ে বা সরিয়ে ফেলার জন্য। আর সে হামলা যারা করেছে তারা ওকে নিশ্চিত করে দিতে চেয়েছিল। কিন্তু প্রশ্ন হলো কেন? ওর বিরুদ্ধে আমাদের কাছে প্রমাণ ছিল খুনি, এই জন্যই তো আমরা তাকে থানায় রেখেছিলাম। তবু ওর ওপর এমন হামলা হওয়ার মানে কি বুঝতে পারছো না? ওদের হামলা করাতে বোঝা যায় অনু ওদের সম্পর্কে কিছু জানে। অনুর ভেতরে এমন কিছু আছে যা এই চক্রান্তকে ধ্বংস করতে পারে। ঘরের মধ্যে নিস্তব্ধতা নেমে আসে আবার। এবার কেউ আর অনুকে অপরাধী বলে ভাবতে পারছে না। সবার চোখে এখন নতুন এক আতঙ্ক। কারা এতটা শক্তিশালী যে থানার ভেতরে ঢুকেও হামলা চালাতে পারে? আর মায়ান, তার মনে এখন একটাই প্রশ্ন গুনগুন করছে, কে এই অনু?
তুই কে? তার ভেতরে লুকোনো সেই গল্পটা কি, যার জন্য এই লোকগুলো তাকে দুনিয়া থেকে মুছে ফেলতে চায়? রাত 3টা, একটা অন্ধকার স্যাঁতস্যাঁতে পরিবেশ। শহর ছেড়ে অনেকটা দূরে। চারিদিকে বিশাল বড় বড় গাছপালা, জঙ্গল। পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী, তার পাশে একটা বাড়ি। বাড়িটা যেন কোনো মানব সভ্যতার বাইরে। চারিদিকে স্যাঁতস্যাঁতে দেওয়ালে ঘেরা, তার মধ্যে কয়েকটা ঘর। প্রতিটি ঘরে বাল্ব নষ্ট, একটা বাল্ব জ্বলছে না। সেই ঘরগুলোর মধ্যে একটা ঘরের ঠিক মাঝখানে গদাগদি হয়ে বসে আছে 4-5 জন কিশোর ও তরুণী। চোখে মুখে আতঙ্কের ছায়া, তাদের গায়ে ছিঁড়া জামা, চুলগুলো এলোমেলো, কারো ঠোঁট কাটা দাগ, কারো হাতে দড়ির দাগ। মনে হচ্ছে কেউ যেন তাদের আত্মাকে চেপে ধরেছে ভেতর থেকে। মেয়েগুলোকে আজকে রাতে কিডন্যাপ করে আনা হয়েছে। এক করে বসে হালকা আলোতে দাঁড়িয়ে আছে 2 জন পুরুষ, একজনের হাতে রড, আরেকজনের চোখ মুখে বিকৃত হাসি। তারা নতুন আসা মেয়েগুলোকে নিয়ে মজা করার পরিকল্পনা করছে। তাদের ভাষা নেই, চোখের দৃষ্টিটা যেন বলে দিচ্ছে সামনে থাকা মেয়েগুলো কোনো মানুষ না, ওরা ওদের যৌন শিকার। ওদের দিকে তাকিয়ে থাকতে থাকতে একজন বলে উঠল, মালগুলো খাসা ভাই, এক একটার চেহারা দেখেছিস? একদম করছি, পিওর ভার্জিন সব। সব কটার সাথে মধুচন্দ্রিমা পালন করলে মন্দ হয় না বল? ঠিক বলেছিস, ভাড়া তো দিচ্ছি। এখন তো আর দিশা আর দীপা আসবে না, ওরা তো অন্য ঘরে আছে। এখন যদি একটু লালা ঝরাই তাতে কোনো ক্ষতি তো হবে না, সে তো হিটলার বিক্রি করেই দেবে। আর যদি দীপা বা দিশার কাছে ধরা পড়ি তাহলে ওদের টাকা দিয়ে ম্যানেজ করে নেওয়া যাবে। তা যা বলেছ, আমার আর তর সইছি না ভাই। আজ রাতটা ওদের শিক্ষা দেওয়ার সময়। চলো তাহলে একটু এনজয় করা যায়। লোক দুটো বিকৃত ভঙ্গিমায় এমন কথা বলতে লাগলো মেয়েগুলোর সামনে। মেয়েগুলো ওদের কথা ভয়ে কুঁকড়ে গেল, কিন্তু লোক দুটো সেদিকে তাকানোর কোনো সময় নেই। ওরা ঘরের দরজা বন্ধ করে বন্দির মধ্যে থেকে 2টো মেয়েকে টেনে নিয়ে নিজেদের খায়েশ মেটাতে লাগলো। বাকি মেয়েগুলোর সামনে যৌন লালসা মেটাতে লাগলো সেই মেয়ে দুটোর সাথে। ভয়ে যন্ত্রণায় চিৎকার করতে লাগলো মেয়ে দুটা। ওদের চিৎকার যেন আকাশ পাতাল কেঁপে উঠল, কিন্তু পাশের রুমে থাকা দীপা আর দিশার কানে যেন সেটা পৌঁছলোই না, কারণ ওরা তখন ওদের সাউন্ড বক্সে গানে ড্রিঙ্কস করতে করতে কল্পনা জগতে বিচরণ করতে ব্যস্ত। পাশের ঘরে দিশা আর দীপার বসে ড্রিঙ্ক করছে। ওদের সামনে ল্যাপটপ ওপেন করে রয়েছে স্ক্রিন, ভিডিও করে বিদেশি ক্লায়েন্টের সঙ্গে কথা বলছে তারা। আজ 5টা নতুন আইটেম এসেছে, সবাই পিওর অরিজিনাল ভার্জিন লুকিং, হিট দাম উঠবে। ওদের কথায় কোনো সংকোচ নেই, যেন মানুষ নয় পণ্য নিয়ে কথা বলছে তারা। তার মাঝেই 2 ছেলেকে দেখা যাচ্ছে, তারা 2টো মেয়ের লাশ বস্তায় ভরে রেডি করছে। রক্ত শুকিয়ে গেছে, কিন্তু দাগ রয়ে গেছে মেঝেতে। ওরা নিজেদের মধ্যে কথা বলে উঠল, এই মেয়ে দুটোকে কেন মারা হয়েছে? আরে বলিস না, দিশা ওদেরকে খদ্দেরের হাতে তুলে দিয়েছিল। মেয়ে দুটো 14 বছরের কাছাকাছি হবে। একসাথে 10 জন খদ্দের একের পর এক ওদের বিছানায় নিয়েছে। তার উপর শুনলাম হিটলার নিজেও নাকি ছিল। বাচ্চা মানুষ এত লোড একসাথে নিতে পারবে, তাই মরে গেছে। আর ওদের কথা শেষ হওয়ার আগে একটা ছেলে দৌড়ে এলো, দীপার ঘরে ঢুকে হাঁপাতে হাঁপাতে বলল, ম্যাম খবর খারাপ, খুব খারাপ। দিশা ঠান্ডা চোখে তাকালো, তারপর বলল, কি হয়েছে বলো? এত ব্যস্ত হয়ে দৌড়চ্ছে কেন? ডাকাত পড়েছে নাকি? ডাকাতি থেকেও কিছু বড় ম্যাম। অনু 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 থানায় নেই, ওকে কে বা কারা যেন নিয়ে গেছে। আমাদের লোকজন থানায় গিয়েছিল, কিন্তু ওকে পায়নি। থানায় মেয়েটার কোনো হদিশ নেই, সবাই খালি হাতে ফিরেছে। শুনলাম কারা নাকি থানায় হামলা করে ওদেরকে নিয়ে চলে গেছে। তিনপত্র নীরবতা নেমে এলো ঘরে। দীপা ধীরে ধীরে গ্লাস নামিয়ে রেখে বলল, মানে থানায় হামলা হয়েছে, তারপরও নিখোঁজ? কারা নিতে পারে ওকে? ছেলেটা ঘামতে ঘামতে বলল, কে নিয়েছে কেউ জানে না। কেউ বলেছে কোনো উচ্চমানের লোক এসে সরিয়ে নিয়েছে অনুকে। কেউ আবার বলছে পুলিশেরই কেউ জানে না সে কোথায়। আমি জানি না ওকে কে নিয়েছে, কারণ হিটলারের দল তো অনেক, হয়তো কোনো দল তুলে নিয়েছে ওকে, আর সেটা হিটলারের সাথে কথা বলেই বোঝা যাবে। কিন্তু যদি হিটলারের দল ওকে না নিয়ে গিয়ে থাকে, তাহলে বুঝে নিতে হবে অনু এখন কেবল এক মেয়ে নয়, ও এখন একটা ফাঁস হয়ে আছে গোপন ফাইলের। দিশা ছেলেটার দিকে তাকিয়ে বলল। সব শুনে ছেলেটা বলল, এখন কি হবে ম্যাম? ওই মেয়ে যদি বেঁচে থাকে আমরা কেউ টিকবো না, আর কোনো সমস্যা হলে হিটলারের আগে আমরাই ফাঁসবো, কারণ হিটলার তো কেউ চেনেই না। এমনকি আমরা নিজেরাও কখনো তাকে সরাসরি দেখিনি। যতবার দেখেছি কালো কাপড়ে ঢাকা ছিল তার শরীর আর মুখে মাস্ক।
দিশা এবার সোজা তাকালো ছেলেটার চোখে, তারপর বলল, এত কিছু ভেবো না, হিটলারকে খবর দিতে হবে। শিকার হাতছাড়া হয়েছে, যেভাবেই হোক খুঁজে বের করতে হবে ওনাকে, মৃত বা জীবিত। ঘর আবার কেঁপে উঠল। অন্ধকারের বুকে যাকে তাকে মনে করেছিল একটা খেলনার পুতুল, আজ সে অনু হয়ে উঠেছে তাদের সবচেয়ে ভয়ানক দুঃস্বপ্ন। ঘরে ছড়িয়ে আছে চাপা উত্তেজনা। দিশা আর দীপা একে অপরের দিকে তাকিয়ে মাথা নাড়ল। তারপর দিশা ফোনটা বের করে একটা নির্দিষ্ট নাম্বার ডায়াল করলো। সেটা সেভ ছিল হিটলার নামে। লাইনের ওপারের প্রথম নিস্তব্ধতা, তারপর বেশি হলো এক হিংস্র গলা, একটা সিগারেটে টানার শব্দ, তারপর কাশির মতো করে কুৎসিতভাবে হেসে উঠল সে ভয়ঙ্কর কণ্ঠ। এতক্ষণে কল করার শখ জাগলো? বাঁশি বাজিয়ে কি বানরের খেলা দেখছো নাকি? দিশার গলার স্বর নরম হয়ে রেখে বলল, বস, একটু প্রবলেম হয়েছে। অনুকে আমরা হারিয়ে ফেলেছি। কেউ আগে থেকেই থানায় পৌঁছে ওকে সরিয়ে নিয়েছে। ওপাশ থেকে গর্জে উঠল হিটলারের গলা, কার সাথে বিছানায় নিজেদের শাওয়ার চুলকানি মেটাচ্ছিলি মাগি? তোর মারখানে হারিয়ে ফেলেছিস, একটা কাজ ঠিক মতো করতে পারিস না? দীপা আবার এগিয়ে এলো, দিশার থেকে ফোনটা নিয়ে বলল, বস, আমরা খুঁজছি, আবার লোক পাঠানো হয়েছে। তোরা কতবার ছিঁড়তে পারিস তা বোঝা হয়ে গেছে আমার। শালা মাগিরা একটা মেয়েকে ঠিক মতো রাখতে পারে না। আমি নিজেই এখন বুঝতে পারছি না টাকা দিয়ে কি নিজের দলেরই লোক রেখেছি নাকি প্রতিতলায় খানকিদের ছিদের পুষছি। বিকৃত ভাষায় গর্জে ওঠে কথাগুলো বলল হিটলার। দীপা ভয় পেয়ে ওনার এমন গর্জন উঠে গলা শুনে কিছুক্ষণ চুপ থেকে সাহস করে বলে উঠল, যা হবার তা তো হয়ে গেছে বস, এখন রাগ করার সময় নয়। শুনুন, আমরা এখনই একটা প্ল্যান নিচ্ছি। অনুকে খুঁজে বের করা হবে, জরুরিভাবে কন্ট্রাক্ট কিলার লাগিয়ে দিচ্ছি। হিটলার এবার হেসে উঠল উচ্চ স্বরে, তারপর দাঁতে দাঁত চেপে খিচিয়ে গর্জন করলো, থাক, অনেক ব্যবস্থা করেছিস, তোদের আর কিছু করতে হবে না। কন্ট্রাক্ট কিলার নয়, এবার আমি নিজে নামবো খেলায়। মনে রাখিস, যে মেয়ে একবার আমার এত নজরের ভিতরে থেকেও বাইরে যেতে পারে সে সাধারণ কেউ না, সে একটা ভাইরাস। তাকে শেষ করতে না পারলে আমরা সবাই মরে যাব। ওকে বস, তাহলে আমরা কি করব বস? তোরা বরঞ্চ নতুন করে মেয়েগুলোকে এনেছিস, সেগুলো ভালো করে খাতির করে যত্ন করে রাখ। ওষুধপাতি লাগলে নিয়ে নে, কিন্তু খেয়াল রাখিস ওই মেয়েগুলোর গায়ে যেন একটা ফুলের টোকাও না লাগে। ওদের দুবাই পাঠাতে হবে, আর ওরা ভার্জিন মেয়ে চায়। বিনিময়ে অনেক টাকা ডিল করেছে। খেয়াল রাখিস সেই মেয়ে 5টায়, একটারও যদি ক্ষতি হয় বা কেউ ওদের টাচ করে তাহলে সবগুলোকে নিজ হাতে টুকরো টুকরো করবো। এরপর আর কোনো কথা না বলে হিটলার লাইন কেটে দেয়। ঘর জুড়ে ছড়িয়ে পড়লো আতঙ্কের ছায়া। হিটলার এবার চুপ নয়, সে নিজেই নেমেছে শিকারে। কল কেটে দিয়ে নিজে ডেস্কে এসে বসলো হিটলার। তারপর অপোছালো ডেস্কে টেবিলের ওপর ছড়িয়ে ছিটে থাকা অজস্র ফাইল, ছবি, নাম, মুখ, আঙুলের ছাপ আর রক্তাক্ত চিঠি। সেই ছবিগুলোর মধ্যে থাকা একটা ছবি হাতে নেয় সে, অনুছবি। ছবিটার এক কোণে ভাঁজ হয়ে গেছে। সেই ছবিটার চোখের দিকে তাকিয়ে ফিসফিস করে বলে উঠল, তুই তুই একা একটা মেয়ে আমার নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছিস। 7টা বছর ধরে এক রাঘব বোয়াল এসেছে আমার সাথে পাঙ্গা নিতে, কিন্তু দিন শেষে সবাই খালি হাতেই ফিরেছে। এই শহরের নিচে কত লাশ গিয়েছে, কেউ হিসেব রাখেনি। আর তুই একটা চুনোপুটি। তোকে শেষ করতে আমার 1 সেকেন্ডের বিষয় লাগবে না বেশি সময়। তোকে একবার হাতে পাই, তারপর তোকে বুঝিয়ে দেবো এই হিটলার কী জিনিস। তার চোখে আগুন। সে ডেস্কের ওপর থেকে একটা ধারালো ছুরি নিয়ে সেটা দেওয়ালের দিকে ছুঁড়ে মারল। দেওয়ালের গায়ে লেগে সে ধাতব শব্দ নিয়ে নিচে পড়ল। ওটার দিকে তাকিয়ে সে গর্জে উঠে পড়ল, যারা ভাবে তুই ভিকটিম, ওরা জানি না তুই আসলে কি। তুই ধরা না পড়লে আমার গেটওয়ে, আমার নেটওয়ার্ক সব কিছু একদিন ধ্বংস হয়ে যাবে। এখন তুই শুধু একজন মেয়ে না, তুই আমার মৃত্যু। তোকে তো মারতেই হবে। আমার নিজেকে বাঁচানোর জন্য হলেও তোকে মারতে হবে। তবে মনে রাখিস শোনো, মৃত্যুর আগে আমি কাউকে মহান হতে দিই না। তুই যদি আজ আকাশের নিচে থাকিস, তোকে খুঁজে বের করে তোর জায়গা করে দেবো মাটির নিচে, যেখানে ভালো নেই, যেখানে আলো নেই, যেখানে শ্বাস নেই, আর নেই তোর মতো মেয়েদের জীবনের স্বপ্ন। চোখ তুলে এবার হিটলার চিৎকার করে উঠল, শুনতে পাচ্ছিস শোনো, আমি আসছি তোর জন্য, শুধু তোর জন্য। সকাল 9টায় সূর্য উঠেছে, কিন্তু খন্দকার হাউসে যেন এখনও অন্ধকার। বাতাসে কেবলই এক চাপা ভার। পুরো বাড়িতে সারা রাত কারো চোখে ঘুম আসেনি।
জাহানারা খন্দকার একবার ছাদে একবার বারান্দায় পায়চারি করছেন। সকলে নিজেদের ঘরে থাকলেও কারোর চোখেই ঘুম ছিল না। মায়ান গত রাতে বাড়িতে ফেরেনি। সেই যে অনুকে নিয়ে বেরোলো, এখনও অবধি বাড়িতে আসেনি সে। আজিজ খন্দকার গতকাল রাতে এসেছে। জানি অবস্থায় ক্লান্ত শরীর নিয়ে নাজনীন খন্দকার ওনাকে আর বিরক্ত করেনি। উনি নিজেই স্বভাববশত তার স্টাডি রুমে ঘুমিয়েছিলেন। এখন সকলে ড্রয়িং রুমে বসে আছে। আলতাফ খন্দকার আর মোর্শেদ খন্দকার ও ঘুম থেকে উঠে চলে এসেছে এখানে। ডাইনিং টেবিলে রাখা আছে সকলের ব্রেকফাস্ট, এর সকল খাবার আইটেম, কিন্তু কারো মুখে তেমন একটা খাবার যাচ্ছে না। সবাই শুধু একের পর এক কফির কাপ জমাচ্ছে। সবার চোখ বারবার গিয়ে থামে যাচ্ছে ঘড়িটার দিকে, মূল ফটকের দিকে। যেন একটাই অপেক্ষা, মায়ান কখন আসবে আর অনু কি হলো সেটার জন্য। ড্রয়িং রুমে জমে থাকা নীরবতা আচমকা ভাঙল দরজার কলিং বেলের শব্দে। গৃহ পরিচালিকা দরজা খুলে দিতেই সবাই একসঙ্গে তাকালো মূল ফটকের দিকে। মিনিট খানেক পর দরজার আড়াল থেকে ধীরে ধীরে ভেতরে ঢুকলো মায়ান আবিদ খন্দকার। চোখের নিচে গভীর কালি, মুখে অত্যন্ত ক্লান্তির ছাপ, চোখ দুটো ফাঁকা, হতাশার অভিমান একসাথে জড়ানো। সে একটা কথা না বলে সোজা হেঁটে গেল জাহানা বেগমের দিকে। তার সামনে হাঁটু গেড়ে বসে মাথাটা রেখে দিল তার কোলের ওপর। দাদি। শব্দটা যেন এক বুক ভাঙা কান্না হয়ে ঝরে পড়ল মায়ানের নিঃশ্বাসের সাথে। জাহানারা খন্দকার থমকে গেলেন, বুকটা কেঁপে উঠল। আদরের রাত্রে এমন ভেঙে পড়া বেহাল রূপ সহ্য করতে পারলেন না তিনি। চোখে জল ভরে উঠল, চোখে জল চিকচিক করতে থাকলেও তিনি কণ্ঠে দৃঢ়তা রেখে বললেন, কি হয়েছে দাদু ভাই? এমন ভেঙে পড়েছে কেন? আর অনু কোথায়? ওকে আনোনি? থানায় কি প্রমাণ হয়ে গেছে ও সত্যি খুনি? মায়ান উত্তর দেয় না। সে শুধু শক্ত করে জড়িয়ে ধরে রাখে জাহানারা বেগমকে কোমর। তারপর হঠাৎ ফুঁপিয়ে কেঁদে ওঠে। ওর প্রতি নিঃশ্বাসে যেন কিছু একটা গিলে নিচ্ছে ভেতরে। ওর হঠাৎ এমন কান্না দেখে সকলে ভাবাচাকা খেয়ে যায়। জাহানারা বেগম নিজেও যেন অবাক হয়ে যায় এমন দৃশ্যে। কারণ মায়ের সকলের থেকে আলাদা। ওর হাজার কষ্ট হলেও ও কখনো কাউকে বুঝতে দিত না। একমাত্র জাহানারা বেগমের কোলেই মাথা দিয়ে শুয়ে থাকতো, আর জাহানারা বেগম ওর মাথায় হাত বুলিয়ে দিত। এত করেও মায়ানের সব কষ্ট যেন দূর হয়ে যেত দাদির আদরে। প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে কেউ কখনো মায়ানকে কাঁদতে দেখেনি, তাই আজ অবাক হয়েছে। প্রায় অনেক সময় নিয়ে কান্না করার পর অনেক কষ্টে মায়ান মুখ তোলে। কণ্ঠে রুক্ষতা নয়, বরং এক বর্ণহীন হতাশা নিয়ে বলে, থানায় হামলা হয়েছিল দাদি। মুখোশধারী একদল লোক এসে হানা দেয়। অনেকে ওরা নিয়ে গেছে। রুমে ঢুকে ওর পেটে ছুরি চালিয়ে দিয়েছে। আমি কিছু করতে পারিনি। আমার খুব কষ্ট হচ্ছে দাদি। বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। ঘর জুড়ে এক দম বন্ধ স্তব্ধতা নেমে এলো যেন। সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গিয়ে মায়ের দিকে গিয়ে থেমে গেল। সিসিটিভি ফুটেজে সব আছে। অনু নিজে কিছু করেনি, বরং শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে। ও ভয় পেয়ে গিয়েছিল, ভীষণ ভয়। আর একটা খুনি কখনো নিজের প্রাণ নিয়ে এতটা তাড়িত হয় না দাদি। আমার মন বলছে অনু নির্দোষ, ও খুনি নয়। আমার এমন কষ্ট হচ্ছে কেন দাদি? কেন ওর জন্য বুকের ভেতরে এমন খা খা করছে? জাহানারা খন্দকার এবার মায়ের কপালে হাত রাখলেন। এরপর নরম গলায় বললেন, স্বামী স্ত্রীর বন্ধন তো এমনই হয় দাদু ভাই। তাতে আল্লাহর রহমত থাকে যে। ওর সাথে তোমার বিয়েটা যেভাবেই হোক হয়েছে তো। ও তোমার স্ত্রী, ওর বিপদে তোমার কষ্ট হবে, এটাই তো স্বাভাবিক। তবে কেন জানি না আমারও মনে হয় সে মেয়ে দোষী না। মায়ানের চোখ ছলছল করে ওঠে। তার হৃদয়ের ভার যেন খানিকটা হালকা হয়ে আসে। এমন সময় সিঁড়িতে কারো পায়ের শব্দ। সকলে ফিরে তাকায়, দেখে আজিজ খন্দকার নামছে। সারা দেশের পরিচিত ব্যবসায়ী, কঠিন মুখ, কঠিন রক্ত। দুদিন দেশের বাইরে ছিলেন, আর ফিরে এসেই যেন পেয়েছেন এক বিধ্বংস সংসার। বাড়ির পরিবেশ দেখে মুখ শক্ত করে সোজা ঢুকে এলেন ভেতরে। মায়ান তখনও দাদির কোলে মাথা রেখেই বসে রয়েছে। চারপাশে নীরবতার মধ্যে ডুবে আছে। আজিজ খন্দকার ড্রয়িং রুমে এসে সোফায় বসে হেলান দিয়ে ডাকলেন, মায়ান। একটুখানি থেমে গম্ভীর গলায় বলে উঠলেন, দুদিন আমি বাড়িতে নেই। এই সময়ে ভেতরের কত কিছু হয়ে গেছে। আমার ছেলে বিয়ে করেছে, এরপর নাকি সেই মেয়ে খুনের দায়ে জেলখানায় বন্দি। তারপর কি হলো? সে নাকি এখন আবার নিখোঁজ। মানে এখানে কি চলছে বলো তো? সার্কাস?
মায়ান ধীরে ধীরে উঠে দাঁড়ায়। কোনো প্রতিবাদ নেই, শুধু একটা দুঃখ মিশ্রিত ক্লান্ত চোখ নিয়ে বলল, বাবা, আমি জানি ঘটনাটা শুনে আপনি অবিশ্বাস্য মনে করছেন, কিন্তু আমি অনুকে ইচ্ছে করে বিয়ে করিনি। ওকে আমি বিপদ থেকে উদ্ধার করেছিলাম। তারপর পরিস্থিতি এমন হলো যে ওকে আমি বাধ্য হয়ে বিয়ে করেছি। আমি তো ওকে কখনো চিনতামও না। আজিজ খন্দকার রাগ ছেড়ে বলে উঠলেন, এই মেয়েটাই তো সে যাকে সিসিটিভি ফুটেজে লাশ ফেলে দিতে দেখা গিয়েছে, যার আঙুলে ছাপ মেলেছে সেই মৃতদেহের গায়ে। সে তোমার স্ত্রী। এই পর্যায়ে তুমি কিভাবে চলবে সমাজে? এতটুকু বোঝো না, তোমার একটা ভুল খন্দকারের নামটা মাটিতে মিলিয়ে দিবে। মায়েন এবার এক পা এগিয়ে আসে, ওর কণ্ঠে এবার চুপচাপ প্রতিবাদ নয়, দায়িত্বের আগুন। বাবা, আমি একজন পুলিশ অফিসার। এখন আমার পরিচয় আমার ছেলে হওয়ার আগে আপনার ছেলে হওয়ার আগে আমি আমার দেশের একজন কর্মকর্তা। আমি জানি আমার সিদ্ধান্ত হয়তো সমাজ বুঝবে না, কিন্তু আমি চোখ বন্ধ করে নিরাপত্তার কাউকে আমি চোখ বন্ধ করে অপরাধ কাউকে অপরাধী মানতে পারি না। ওকে নিয়ে যাওয়া হয়েছে, অথচ ও ভয় পাচ্ছিল। ও আমাকে বারবার বলেছিল ও খুন করেনি, কিন্তু আমি বিশ্বাস করিনি। বাবা, ও যদি দোষী হতো তাহলে ছুরি আর ইঞ্জেকশন দিয়ে নিজের আহত হতো না। আমি বিশ্বাস করি অনু নির্দোষ। আর এখানে আমার স্ত্রী একজন ভিকটিম, যেখানে সমাজ কেন আঙুল তুলবে বলো? আজিজ খন্দকার ওর দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তার চোখে এক অদ্ভুত দ্বন্দ্ব। একদিকে ছেলের প্রজ্ঞা আর দৃঢ়তা দেখে গর্ব, অন্যদিকে সমাজের মুখ রক্ষার চিন্তা। আজিজ খন্দকার গম্ভীর উপস্থিতি ধীরে ধীরে থিতিয়ে আসছে ড্রয়িং রুমে, কিন্তু চারপাশে যেন একটা ভারী চাপা ধোঁয়া জমে আছে, যেখানে সন্দেহ, যন্ত্রণা, অপমান আর ভালোবাসার গন্ধ একসাথে মিশে গেছে। ঠিক সেই মুহূর্তে সোফার এক কোণে চুপচাপ বসে থাকা মাহিদ কথা বলে উঠল। আজ শুক্রবার, তাই ওর অফ ডে হওয়ায় বাসাতেই আছে। কিছুক্ষণ চুপচাপ সকলের কথা শুনছিল সে। ভাইয়া, আমি একটা কথা বলবো? সবাই একসাথে তাকালো ওর দিকে। এই সময় ও আবার কি বলতে চায়? মাহিদ সবার দিকে একবারও তাকিয়ে বলল, গতকাল সন্ধ্যায় হাসপাতালে একটা রোড অ্যাক্সিডেন্টের কেস এসেছিল। পেশেন্টের অবস্থা ছিল খুব খারাপ। আমি ওটিতেই নিয়েছিলাম, কিন্তু তার সাথে এসেছিল একটা মেয়ে। সবাই চুপচাপ তাকিয়ে আছে মাহিদের দিকে। জাহানারা খন্দকার ভ্রু কুঁচকে বলল, কোন মেয়ে? ওর নাম অন্বেষা। ওকে প্রথম দেখে আমি থমকে গিয়েছিলাম, ভেবেছিলাম ও অনু, কারণ ও দেখতে একদম হুবহু অনুর মতো। চেহারা, চোখের কাঠামো, চুল, এক বিন্দুও তফাৎ নেই। আমার মুখ দেখে তো হঠাৎ বেরিয়ে গিয়েছিল ভাবি। মায়ের বুক ধপ করে উঠল, সে যেন দম আটকেও শুনছিল। কিন্তু মেয়েটা রেগে গিয়েছিল, বলেছিল, আমি কারো ভাবি নই। আমি তো অবাক হয়ে তাকিয়েছিলাম ওর দিকে, পরে নিজেকে সামলে নিই। এরপর কথায় কথায় জানতে পারি ওর নাম অন্বেষা। সবচেয়ে মজার বিষয় কি জানো? ও আমাদের অফিসেই জব করে। আজিজ খন্দকার গম্ভীর গলায় বলল, কি বলছো? এমনটা আবার হয় নাকি? হবে যদি তারা যমজ হয় তাহলে। তোমার কথা অনুযায়ী অনু আর এই মেয়েটার কি তারা যমজ বোন? মায়ান চুপচাপ, এর ভেতরটা যেন কেঁপে উঠেছে। নিজেকে সামনে সে বলল, হতেও পারে, আবার না হতে পারে। অনুকে আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ও জানে না ওর পরিচয় কি, ওর পরিবারকে। যেখানে পরিবারের খোঁজ নেই, সেখানে বোন আছে কিনা সেটা জানা তো বিলাসিতা, তাই না? মাহিদ মায়ানের কথা শুনে বলল, আমি ওই মেয়েটার তথ্য সংগ্রহ করেছি। ও এনআইসি অফিস আইডি সবই আসল, তবে ওর কোনো পারিবারিক ব্যাকগ্রাউন্ড খুঁজে পাইনি। যেমনটা অনুর নেই, তেমনই অনিশারও নেই। ওই যে কেউ ওদের অতীত মুছে দিয়েছে। ঘরে তখন আর কোনো মুখ কথা নেই, একই মুখ, ভিন্ন নাম, আলাদা পরিচয়, কিন্তু এত নিখুঁত মিল কেবল কাকতালীয়? নাকি এই রহস্যের ছায়ায় লুকিয়ে আছে অন্য এক সত্য? মাহিদ আর কিছু বলল না। সবাই যেন চিন্তায় মগ্ন হয়ে গেল দুটো নামের মানুষকে নিয়ে। মায়ের চোখ তখন নতুন আগুন। সে আবার ঠিক করলো, ষড়যন্ত্র যতই গভীর হোক না কেন, সত্যকে সে খুঁজে বের করবে। ওর মুখে স্পষ্ট হয়ে ওঠে এক যুদ্ধবর্ণ দৃঢ়তা। আর এই যুদ্ধ অনুর জন্য নয়, এই যুদ্ধ যেন এখন ওর নিজের অস্তিত্বের, নিজের বেছে নেওয়া রাস্তাটার জন্য। পর্বটা এখানে শেষ হয়ে গেল। এখানে লেখিকা আরও কিছু লিখে দিয়েছেন, সেটাও পড়ছি। জানি এই পর্বটা একটু বেশি ডার্ক ছিল। হিটলারের মুখে বিকৃত ভাষা, অনুর আতঙ্ক, আর মায়ের অসহায় রাগ, সব মিলিয়ে অনেক কিছু ঝাঁকুনি দেওয়া হয়েছে।
কিন্তু গল্পের প্রয়োজনীয় কিছু মর্মর্থতা দেখানো হয়েছে। হিটলারের বিকৃত ভাষাগুলো দেখে কেউ খারাপভাবে নিও না, এগুলো তো মানুষের মতো ভেতরের নোংরামি দেখানোর জন্য বলা হয়েছে। তোমাদের প্রতিক্রিয়া, অনুভূতি সব আমার কাছে খুব মূল্যবান। প্রতিটা পর্ব কেমন হয়েছে জানাতে ভুলো না কিন্তু। আমিও বলবো অবশ্যই কেমন হয়েছে আমাকে একটু জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।